অনেক বিশেষজ্ঞের মতে জসপ্রীত বুমরাকে ছাড়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং শক্তি নাকি অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো ভারতের বোলিং লাইন আপ নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ বা প্রয়োজন নেই। ভারতের অপোনেন্ট টিমগুলোর উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে রেখেছেন ওই ক্রিকেট বিশেষজ্ঞরা। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে জসপ্রীত বুমরা যদি ভারতের এই লাইন আপে থাকতেন বা একাদশে রেগুলার যদি খেলতে পারতেন, তাহলে মানে ভারতের বোলিং শক্তি মানে তুলনামূলক এমনি আর কি অনেকটাই হেভি ওয়েট হয়ে যেত। তখন প্রতিপক্ষ দলগুলোর ডেফিনেটলি পার্টিকুলারলি জসপ্রীত বুমরাকে নিয়ে আলাদা করে তারা পরিকল্পনা সাজাতে বাধ্য হতো। তো জসপ্রীত বুমরা না থাকাটা ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে বা গোটা ভারতীয় দলের কাছে অনেক বড় একটা সেটব্যাক। কিন্তু তারপরেও জসপ্রীত বুমরা যখন শেষ মুহূর্তে আর কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না, তো তাকে ছাড়াই তো আর কি ভারতের এই বোলিং কম্বিনেশনটা বা একাদশটা সাজাতে হবে। তো ওই বুমরাকে ছাড়াই এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং কম্বিনেশনটা ঠিক কেমন হওয়া উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক। দেখুন, এখন এই সাম্প্রতিক অতীতে ভারতের টিম ম্যানেজমেন্ট যেরকম একাদশ নিয়ম করে খেলাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে 6জন স্পেশালিস্ট বোলারকে নিয়ে তারা ওই জায়গায় একাদশ সাজাচ্ছে। হ্যাঁ, এটাই আর কি হওয়া উচিত, কারণ ওয়ান ডে ক্রিকেটে 5জন বোলারকে তো ডেফিনেটলি লাগেই। আর এছাড়া সিক্স বোলিং অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ কোনো একদিন কিন্তু কোনো একটা বোলারের অফ ডে যেতেই পারে। তার ওভারগুলো ওই জায়গায় পুরোপুরি কভার করার জন্য ওই সিক্স বোলিং অপশানের কিন্তু প্রয়োজন হয়েই পড়ে। তো সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্টের যে চিন্তাভাবনা সেটা একদম পুরোপুরি সঠিক বলেই আমি মনে করি। কিন্তু সিক্স বোলিং অপশানটা এই জায়গায় আমি মনে করি হার্দিক পান্ডিয়াকে। তো হার্দিক পান্ডিয়াকে যদি আমি এক সাইডে সরিয়ে রাখি, তাহলে 5জন পড়ে থাকছে। তো 5জনের মধ্যে থেকে ভারতের মানে কোন কম্বিনেশনে খেলা উচিত, 2 পেসার 3 স্পিনার নাকি 2 স্পিনার 3 পেসার, মানে এটাই এখন বলতে গেলে লাখ টাকার বা কোটি টাকার প্রশ্ন। তো আমরা যদি একটুখানি যুক্তি সহকারে একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি, তাহলে হার্দিক পান্ডিয়া একাদশে থাকবেন, এটা এক প্রকার কনফার্ম। এরপর এই বাকি যে 5টা স্পট রয়েছে, এই 5টা স্পটে ঠিক কাদের কাদের খেলানো উচিত বা কোন কম্বিনেশনে ভারতের যাওয়া উচিত বলে আমি মনে করছি, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। তো দুবাইয়ের যে আর কি ওয়েদার কন্ডিশন বা পিচ কন্ডিশন, তাতে কিন্তু আর কি মানে প্রচণ্ড গরম থাকবে আর কি, ওয়েদার খুবই ড্রাই থাকবে। আর ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুপুর 1টা থেকে, মানে স্থানীয় সময় দুপুর 1টা থেকে, মানে সেই সময় আর কি গরম একেবারে তুঙ্গে বলা চলে। তো পিচ যেহেতু ড্রাই থাকবে, আর ভারত যেহেতু ওই আর কি কন্ডিশনটার কথা মাথায় রেখেই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড সাজিয়েছে 5জন স্পেশালিস্ট স্পিন বোলারকে নিয়ে। তো আমার মনে হয় স্পিন দিয়ে যখন ভারত সাম্প্রতিক সময় বাজিমাত করতে পেরেছে বেশিরভাগ সময়, তো আমার মনে হয় এই জায়গায় 3 স্পিনার নিয়েই ভারতের এই বোলিং কম্বিনেশনটা সাজানো উচিত। তো ওই জায়গায় ওই মানে হার্দিক পান্ডিয়া স্পটটা তো কনফার্ম, এছাড়া আরও 2জনের স্পট কনফার্ম বলে আমি মনে করি। তারা হলেন রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল। এর মূল কারণই হচ্ছে তাদের রিসেন্ট পাস্ট ফর্ম। রবীন্দ্র জাডেজা বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। 2 ম্যাচ খেলে তিনি প্রত্যেক ম্যাচে আর কি তিনটা করে 6টা উইকেট শিকার করেছেন। তার বোলিং গড়টাও ছিল প্রায় 10-এর কাছাকাছি। আর ওই জায়গায় তার ব্যাট হাতে মানে শেষের দিকে নেমে ওই মানে ফিনিশিং রোলে তিনি যে আর কি ভূমিকাটা পালন করেছেন, সেটাও বলতে গেলে অনবদ্য ছিল। তো সব কিছু মিলিয়ে ব্যাট হাতে বা বল হাতে তিনি যখন দুর্দান্ত টাচে রয়েছেন, তো তার খেলাটা আর কি প্রত্যেক ম্যাচের একাদশে এক প্রকার কনফার্ম। আর এছাড়া আকসার প্যাটেলের স্পটটাও কিন্তু কনফার্ম। আকসার প্যাটেলও ঠিক ওই একইভাবে জাডেজার মতোই ওই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন, আর এছাড়া বল হাতেও তিনি ওই জায়গায় মানে খুবই গুরুত্বপূর্ণ সময় ভারতকে কিন্তু ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। বড় পার্টনারশিপে ওই জায়গায় ব্রেক করেছেন। সেটা শুধু ওই ওডিআই সিরিজে নয়, তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেও আমরা দেখেছি। তো সব কিছু বিচার বিবেচনা করে এই রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেলের স্পটটা কিন্তু টিম ইন্ডিয়ার একাদশে প্রায় সব ম্যাচেই এক প্রকার কনফার্ম আপনি বলতেই পারেন। তাহলে ওই যে আমি বলছিলাম 6জন স্পেশালিস্ট বোলারকে খেলাবে, তার মধ্যে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল, 3টা স্পট কিন্তু কনফার্ম হয়ে গেল। মানে 1জন পেস বোলার, 2জন স্পিন বোলার। এইবার বাকি যে 3টা স্পট পড়ে রয়েছে, এই জায়গাটা কিন্তু কল করাটা টিম ম্যানেজমেন্টের কাছে ভেরি চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি। তো এই বাকি 3টা স্পটের মধ্যে 2জন পেস বোলারকে তো রাখতেই হবে আপনার, মানে স্পেশালিস্ট পেস বোলার, কারণ হার্দিক পান্ডিয়া তো সিক্স বোলিং অপশন। তো তার ওই জায়গায় সব ম্যাচে 10 ওভারের কোটা কমপ্লিট করা হবে এরকমও কোনো গ্যারেন্টি নেই। তো 2জন পেস বোলারের জন্য ভারতের টিম ম্যানেজমেন্টকে ওই জায়গায় বেছে নিতে হবে মোহাম্মদ শামি, আর্শদীপ সিং কিংবা হর্ষিত রানা, এই 3জনের মধ্যে থেকে যে কোনো 2জনকে। তো কোন 2জনকে আলটিমেটলি আর কি খেলানো উচিত প্রথম ম্যাচের জন্য বা বলতে গেলে এই গোটা টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচের জন্যই, আমার মনে হয় এই জায়গায় মোহাম্মদ শামিকে বাদ দিয়ে যে ভারত মানে তাদের একাদশটা সাজাবে এতটা দুঃসাহস করবে বলে আমার মনে হয় না। কারণ সাম্প্রতিক সময় এই 3 পেস বোলারের মধ্যে মানে বাকি 2জন মানে আর্শদীপ সিং আর হর্ষিত রানা কিন্তু বল হাতে দুর্দান্ত টাচে ছিলেন, সেটা আমরা লাস্ট সিরিজেও দেখেছি রাদার দ্যান মোহাম্মদ শামি। মানে আর্শদীপ সিং তো তার আগে টি-20 সিরিজেও তিনি বেশ মানে আপ টু দ্য মার্ক ভালোই পারফর্ম করেছিলেন। এছাড়া লাস্ট যে ওয়ানডে ম্যাচটা তিনি খেলেন, সেখানেও কিন্তু পাওয়ার প্লেতে খুব ইম্পর্টেন্ট দুটো ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। আর এছাড়া তার মানে তিনি খুব বেশি ওয়ানডে হয়তো খেলেননি, কিন্তু তার ওই ওয়ানডে পরিসংখ্যান কিন্তু যথেষ্ট আর কি আকর্ষণীয়। আর এছাড়া হর্ষিত রানা তার মানে ডেবিউটা আর কি আগের সিরিজে হলেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ সময় টিমকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। আর এছাড়াও দেখা গেছে কোনো একটা বা 2টা ওভারে তিনি যদি একটু এক্সপেন্সিভ হয়ে যান বা মার খেয়ে যান,
তারপর তিনি কামব্যাক করতে কিন্তু খুব একটা বেশি সময় নেন না, মানে খুবই স্মার্টনেসের সাথে তিনি ওই জায়গায় বলিং ডেলিভার করে থাকেন। তো সব কিছু মিলিয়ে মানে হর্ষিত রানার আর্শদীপ সিং কিন্তু মোহাম্মদ শামির থেকে এই মুহূর্তে বেটার শেপে বা বেটার ফর্মে রয়েছে। কিন্তু মোহাম্মদ শামি মানে যতই আর কি তিনি মানে নিজের মানে সেরা ছন্দটা ফিরে পেতে একটু সময় নেন না কেন, একটা কথা মনে রাখবেন, ওই 23 ওয়ানডে বিশ্বকাপে শামি কীরকম আগুন ঝরা পারফর্ম করেছিলেন। তো মানে বড় মঞ্চে ভালো পারফরমেন্স করার রেকর্ড কিন্তু শামির এর আগে অতীতে বহুবার রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় মানে এই টিমের সবচেয়ে আর কি অভিজ্ঞ পেস বোলার মোহাম্মদ শামি, তারই আর কি এই টিমের পেস অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার কথা। তো মোহাম্মদ শামিকে বাদ দিয়ে ভারত তাদের একাদশটা সাজাবে বলে আমার মনে হয় না। মোহাম্মদ শামি ডেফিনেটলি ভারতের একাদশে থাকবে, আর মেবি তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি মানে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ থেকেই তার ওই রিদমে আবার ফিরে যেতে পারেন বলে আমার মনে হয়। তো ওই জায়গায় তিনি ছন্দে ফিরে এলে তো আর চিন্তা করার কোনো কারণ বা প্রয়োজন থাকবে না। তো মোহাম্মদ শামির সাথে আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্ট হর্ষিত রানাকেই তার সঙ্গী হিসেবে খেলাবে। আর্শদীপ সিংকে হয়তো প্রথম ম্যাচটার জন্য অন্তত বাইরে বসতে হলেও হতে পারে। তাহলে মোহাম্মদ শামি আর হর্ষিত রানার খেলাটা কিন্তু কনফার্ম হয়ে গেল ভারতের এই একাদশে। আর একটা স্পট পড়ে রয়েছে, এই স্পটটায় একজন স্পিনারকেই নিশ্চয়ই খেলাবে, কারণ ওই 3 স্পিনারের কম্বিনেশনে তো ভারত যাবে বলে মনে হচ্ছে। তো ওই জায়গায় রবীন্দ্র জাদেজার আকসার প্যাটেলের খেলাটা তো কনফার্ম, কিন্তু এই বাকি স্পটটার জন্য 3 জনের লড়াই হতে পারে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আর ওয়াশিংটন সুন্দর। তার মধ্যে আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের আর কি খেলার সম্ভাবনাটা খুবই ক্ষীণ, কারণ তিনিও একজন বোলিং অলরাউন্ডার, আর অলরেডি দুজন বোলিং অলরাউন্ডার কিন্তু এই ভারতের একাদশে খেলছে। তো তার ওই জায়গায় খেলার খুব একটা দরকার বা প্রয়োজন নেই বলে আমার মনে হয়। ওই জায়গায় ওই বাকি যে 2জন স্পেশালিস্ট স্পিনার রয়েছে তাদের মধ্যে থেকে একজনকে খেলানো উচিত বলে আমি মনে করি। কিন্তু এই কলটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য, ওই বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব। কারণ বরুণ চক্রবর্তী রিসেন্ট পাস্টে বল হাতে দুর্দান্ত টাচে রয়েছেন, মানে তার ওই মানে আগুন ঝরা ফর্ম দেখেই তো তাকে এই ওডিআই সেটআপে আর কি ইনক্লুড করা হয়েছে, ইভেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে নিয়ে আসা হয়েছে। আর কুলদীপ যাদব কিন্তু দীর্ঘ একটা সময় পর চোট কাটিয়ে ফিরেছেন, ওই সার্জারি, রিহ্যাবিলেশন এইসব প্রসেসের মধ্য দিয়ে গিয়ে তিনি কিন্তু বল হাতে এখনও নিজের সেরা ছন্দটা খুঁজে পাননি। তো কিন্তু কুলদীপই আবার এই টিমের ফার্স্ট চয়েস স্পিনার, তাকেই আর কি লিডিং স্পিনার হিসেবে এই মানে স্কোয়াডে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় সব কিছু বিচার বিবেচনা করে কুলদীপের প্রতি যখন একটা আলাদা পরিকল্পনা নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট আর কি দল সাজিয়েছে, আর কুলদীপ কিন্তু এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপ বলুন কিংবা গত বছর টি20 বিশ্বকাপ বলুন বল হাতে দুর্দান্ত টাচে ছিলেন। তিনি যেমন রান আটকানোর কাজও করেছেন, আবার খুব সাহসী বোলিং করে ওই মিড ওভার্সগুলোতে ভারতের জন্য উইকেটও এনে দিয়েছেন। তার ওই আর কি মানে খুব সাহসী বোলিংগুলো, মানে যে লাইন আর লেংথ বা যে করিডোর তিনি মেনটেন করে আর কি ব্যাটারদের বিব্রত করেছেন, বা যেরকম ভ্যারিয়েশন তার বোলিংয়ে রয়েছে, তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় কুলদীপ যাদবকেই অন্তত প্রথম ম্যাচের একাদশে আর কি সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয় ওভার বরুণ চক্রবর্তী। তাহলে প্রথম ম্যাচে ভারতের বোলিং কম্বিনেশনটা ঠিক কেমন হবে সেটা বলে দিচ্ছি। পেস বোলার হিসেবে ওই জায়গায় খেলবেন মোহাম্মদ শামি, হর্ষিত রানা, আর ওই থার্ড পেসার কিংবা ওই 6 বোলিং অপশন হিসেবে এই জায়গায় চলে আসবেন হার্দিক পান্ডিয়া। আর 3 জন স্পেশালিস্ট স্পিনার হচ্ছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা আর আকসার প্যাটেল। আমার মনে হয় এইটাই সম্ভবত ভারতের ওই প্রথম ম্যাচের জন্য একদম বেস্ট পসিবল বোলিং কম্বিনেশন হতে চলেছে। আপনারা কি আমার সাথে একমত, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।